আর্জেন্টিনা লাতিন আমেরিকার একটি বিশাল দেশ, কিন্তু এখানে এলে মনে হয় না যে এখানে লাতিন আমেরিকানরা বাস করে। এটি বুয়েনোস আইরেস আর্জেন্টিনার রাজধানী এবং একটি শহর যা বড় ইউরোপীয় রাজধানীগুলির সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। মাদ্রিদ, রোম অথবা প্যারিস। আসলে এটি আশ্চর্যজনক নয়, কারণ 7-0 এর বেশি আর্জেন্টিনার মানুষের ইউরোপীয় শিক রয়েছে। মূলত তাদের পূর্বপুরুষরা ছিলেন ইতালীয়, স্প্যানিশ বা ইংরেজ। এই দিক থেকে আর্জেন্টিনার মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের চেয়েও বেশি ইউরোপীয়। আর্জেন্টিনা সবসময় অভিবাসীদের জন্য উন্মুক্ত, এমনকি এখন যখন সংকট চলছে তখনও এখানে মানুষ আসছে, বিশেষ করে অনেকেই পোস্ত-ভিয়েত অঞ্চল থেকে। এই পর্বে আমি পৃথিবীর আমাদের বিপরীত দিকে উড়ে যাব, এখানে আসা মানুষের চোখে চোখ রেখে দেখতে এবং বুঝতে কেন তারা এত খুশি। বুয়েনোস আইরেস এক ধরনের উল্লাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর্জেন্টিনার জন্য চেষ্টা করে বুঝতে আর্জেন্টিনার মানুষ কি ভাবছে। তারা কাজ না পার্টি চায় এবং তারা সিএনজি দেশ থেকে আসা মানুষদের প্রতি কেমন মনোভাব পোষণ করে। তোমাকে সর্বোচ্চ স্পর্শ করবে, হাত বুলাবে। তারপর আমি তরুণ মায়েদের জিজ্ঞাসা করব কেন তারা এখানে সন্তান জন্ম দিতে এসেছেন, কেমন ছিল এবং কত খরচ হয়েছে। এটি $2,000 কেউ কেউ প্রায় গাড়ি বাড়ি বিক্রি করে আর্জেন্টিনায় এসে সন্তান জন্ম দেওয়ার জন্য। এছাড়াও আমরা জানো কেন সব যুদ্ধের সময় মানুষ বিশেষ করে আর্জেন্টিনায় পালিয়ে যেত। আর্জেন্টিনা কোনো যুদ্ধে অংশ নিতে পারে না, প্রস্তুত নয়। আমরা একটি মিশ্র রুশ আর্জেন্টাইন পরিবারের সাথে দেখা করব এবং শুনব আর্জেন্টিনার সাথে বসবাসের অভিজ্ঞতা সম্পর্কে। অবশেষে আমরা নিরাপত্তা সম্পর্কেও কথা বলবো, কারণ এমনিতেই বাড়ির চারপাশে বৈদ্যুতিক বেড়া এবং কাঁটা তার লাগানো হয় না। এটার উপর ভাঙা কাঁচ। একটি উত্তপ্ত দেশের সম্পর্কে দুর্দান্ত পর্বের জন্য আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করুন ভোভা কারমানভ এবং চলুন শুরু করি। বড় শহরগুলিতে প্রায়ই পোর্তো এলাকা খুব সুখকর এবং নিরাপদ জায়গা নয়, কিন্তু বুয়েনোস আয়ার্সে নয়। এখানে পুয়ের্তো মাদেরো হলো সবচেয়ে চমৎকার এলাকা, যেখানে কাঁচের উঁচু ভবন, ভালো রেস্তোরাঁ এবং ইয়েতির জন্য একটি জেটি রয়েছে। ঠিক একটি কারণে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে দেরি হয়ে গেল কারণ সেতুগুলি উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার জন্য এটি সুন্দর আর বাকিরা নার্ভাস হওয়ার অপেক্ষা করছে। এবং এটি সবই একটি ছোট ইয়েতের জন্য শহরের অর্ধেক বন্ধ করে দেওয়া হয়েছে। এখানেই পোর্টে ইউলিয়া তার ইয়েট রাখে এবং বসবাস করে। এখানে সে খুশিতে তার হাতে আর্জেন্টিনার নাগরিকত্ব ধরে আছে, যা সে 1 ঘন্টা আগে আমাদের সাক্ষাতের ঠিক আগে পেয়েছে। তুমি কতদিন নাগরিকত্বের জন্য অপেক্ষা করেছিলে? 3 বছর 6 মাস আমার মামলা চলেছিল, আবেদন থেকে শুরু করে শেষ পর্যন্ত। এটা কি মামলা বন্য হয়? নাগরিকত্ব আদালত করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, বিচারক সচিবরা তোমার মামলা চালায়। এটা আসলে কি ধরনের পদ্ধতি? আমি সন্তান নাগরিকত্ব পেয়েছি। 6 বছর সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমরা নাগরিকত্ব চাইনি। আমরা প্রথমে রাশিয়ায় বসবাস করেছে, তখন তাড়াহুড়ো ছিল না। শুধু 2019 আমি নাগরিকত্বের। ইউলিয়া আর্জেন্টিনায় সব আমলাতান্ত্রিক কাজ নিজে করে এখন অন্যান্য রুশ ভাষাভাষী অভিবাসীদের সাহায্য করছেন। গত বছর এখানে কিছু একটা উত্থান হয়েছে, আমি এমনটাই অনুভব করছি। হ্যাঁ, এমন হয়েছে যে আমি আমার গাইড লিখেছি এবং যুদ্ধের আগেই পরামর্শ দিতে শুরু করেছি। অর্থাৎ এটা কোনোভাবেই রাশিয়ার পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। এবং তারপর খুব স্পষ্ট একটি উত্থান ছিল। এটা স্পষ্ট মার্চের শুরুতে এবং দ্বিতীয়টি সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শুরুতে যখন ছিল। অনেক পরামর্শের জন্য অনুরোধ। এখন অবশ্যই বুয়েনোস আইরেস সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ আগে যদি তুমি রুশ ভাষা শুনতে পেতে, তুমি ভাবতে, হে ঈশ্বর, তুমি এখানে কোথা থেকে এলে, রুশ ভাষায় কথা বলা মানুষ। আর এখন এখানে ক্যাফে। কেবলমাত্র পাশের প্রতিবেশী রাশিয়ান ছিল সুশীতে। গতকাল সন্ধ্যায় 4 থেকে 7 জন রাশিয়ান ছিল। অনেক মানুষই এসেছে এখানে। বুয়েনোস আইরেসের অনুবাদ হলো সুখ বাতাস, কিন্তু আমার সাথে দেখা হলো রাজি যে সাথে সাথেই ক্যামেরার উপর আক্রমণ করলো। এমন বাতাস সাধারণ ব্যাপার। হ্যাঁ, এখনো শরৎকাল। যত শীতের দিকে এগোবে তত বাতাস হবে। শীতে কি হবে? শীতে বুয়েনোস আয়ার্সে সর্বোচ্চ 0, সর্বনিম্ন 0 ডিগ্রি রাতে পৌঁছায়। এভাবে অনেক রৌদ্রোজ্জ্বল দিন থাকে। 1.5-2.0 ডিগ্রি পর্যন্ত হয়, অর্থাৎ আরামদায়ক।
একটা কোট স্নিকার্স যথেষ্ট। আর শীতে কি সবাই চেষ্টা করে উড়ে যেতে কোথাও যেখানে উষ্ণ? হ্যাঁ, হয় তাহলে কোথাও? আমরা চেষ্টা করি, হ্যাঁ, উড়ে যেতে। তুরস্ক এবং ইউরোপ, এখানে সবাই উড়ে যায়। আচ্ছা, ইউরোপে? এখানে হ্যাঁ, কিন্তু এখানে আর্জেন্টিনার লোকেরা বেশিরভাগ, তারা স্প্যানিশ ইতালিয়ানদের বংশধর, এবং সেই অনুযায়ী তারা সেখানে তাদের আত্মীয়দের কাছে যেতে পারে অথবা শুধু পর্যটক হিসেবে যেতে পারে, তাই তারা ইউরোপে যায়। আর্জেন্টিনা অন্য গোলার্ধে অবস্থিত, তাই যখন আমাদের বসন্ত তখন সেখানে শরৎ এবং পাতা হলুদ হয়ে যায়। উষ্ণতা পেতে উত্তরে যায়, দক্ষিণে নয়। এখানে সমুদ্র নেই, এটা নদী, দূরে মহাসাগরে। এটি বাদামি কারণ সেখানে অনেক পলি আছে, কিন্তু এটি সমুদ্র নয়, এতে স্নান করা যাবে না। উড়ে যেতে হবে। এবং স্থানীয়রা কোথায় রোদ পোহাতে যায়? মূলত ক্যারিবিয়ানে যায়, ডোমিনিকান প্রজাতন্ত্রে। যাদের ভিসা আছে তারা মিয়ামি, যুক্তরাষ্ট্রে যায়, ব্রাজিলেও যায়। মহাসাগর একটু উষ্ণ। এবং অতিথি পরায়ণতা এসে গেছে। দোকানের পক্ষ থেকে 2টি বিনামূল্যের গ্লাস। আহো সরঞ্জাম, আমরা কি পিরোলচিক পান করতে চাই? এটা ধরনের ওহ, বেশ ভালো। কহ দিয়েছে। সরঞ্জাম। আমাকে রাজি ওরাবে পান করতে। এটা শুধু বিনামূল্যে হওয়া উচিত। না, আমরা অর্ডার করিনি, এমন কিছু অ্যালকোহল অর্ডার করেনি। চল আমরা নিয়ে আসি। হ্যাঁ, অপেরোলচিক, এটা অবশ্যই সকালে। শ্যাম্পেন দাও দাও। আর্জেন্টিনার জন্য তাহলে এটা ইউলির প্রিয় কফি শপ। আর স্ক্রিনে আমার কফির দাম দেখতে ভয়ঙ্কর লাগে, কারণ আর্জেন্টিনীয়রা তাদের পেসোকে মার্কিন ডলারের মতোই চিহ্নিত করে, কিন্তু আসলে দাম 400 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে বারিস্তা তার রং করা নখ নিয়ে গর্ব করছে। এই দারুণ কফি শপে আমি কফি খাই। এখন আমি সেখানে সব সময় রাশিয়ানদের সাথে দেখা করি। সেখানে একটি জোড়া, 2 জোড়া মায়েরা শিশুদের সাথে। এটা কি কারণ এলাকা কিছু সুপার রুশ ভাষী বা কেমন? হ্যাঁ, আমরা পুয়ের্তো মাদেরোতে আছি এবং এটি সবচেয়ে ব্যয়বহুল। এখানে অনেক রাশিয়ান আছে। এখন আমার এমনকি এই বাড়িতেও একটি পরিবার থাকে। সে রাশিয়ান আর সে আর্জেন্টিনীয়। তিনি বলেন, আমি পুয়ের্তো মাদেরোতে থাকি না, আমি রুশো মাদেরোতে থাকি। অনেক রাশিয়ান আছে। তিনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন কেমন করে সবাই এসেছে? হ্যাঁ, অবশ্যই। দোকানে সব সময় দেখা যায়, সর্বত্র, অনেক সব ক্যাফেতে। আচ্ছা, আসলে এই সচ্ছল মানুষ এসেছে, প্রধানত বিভিন্ন ধরনের মানুষ এসেছে। হ্যাঁ, কিন্তু এই এলাকায় সচ্ছল মানুষ, অর্থাৎ তারা সব সময় রেস্তোরাঁয় যায় এবং প্রতিদিন দেখা হয়। আচ্ছা, রুশ ভাষাভাষীদের প্রিয় এই এলাকায় বাসা ভাড়া কত হতে পারে? উদাহরণস্বরূপ, গড়ে এখন 3,000 $। এখানে অর্থাৎ 2,000 থেকে একদম ছোট এবং তার বেশি, অর্থাৎ 6-7 হাজারও আছে, অর্থাৎ মোটের উপর। যদি আমিরাতের সাথে তুলনা করা হয় তাহলে তেমন বেশি দামি নয়, অথবা মস্কো সিটির সাথে। এমনকি এখানে এখন কিনতে মস্কো সিটির সেই টাওয়ারগুলোর অ্যাপার্টমেন্টের চেয়ে সস্তা, কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এখানে অনেক বেশি দামি। যদি আমরা তোমার সবচেয়ে সাধারণ এলাকা ধরি, যেখানে বেশিরভাগ আর্জেন্টিনীয়রা থাকে, সেখানে কত? সেখানে একটি স্টুডিও $500 ভাড়া, এখানে $2,000 আর্জেন্টিনায় আমি প্রথমবার এসেছি এবং বুয়েন্স আয়ার্সের দৃশ্য আমার পূর্বের ধারণার সাথে একদমই মেলেনি। এখানে সবকিছু এত সুন্দর দেখায়। এখানে ইতালির টুকরো, স্পেনের টুকরো, কিছু কিছু জায়গায় প্যারিসের মতো দেখতে শহর, কিন্তু তবুও যদি তুমি শহরের বাইরে যাও, সেখানে লাতিনো এবং অন্যান্য পিজারো। যারা আর্জেন্টিনায় আসে তাদের প্রথম প্রশ্ন হয়, নিরাপত্তা কেমন? ওখানে কিভাবে যাতায়াত করে? বাস আছে কি? ধরা পড়বে? হ্যাঁ, মানুষের ধারণা এমন যে এখানে আদিবাসীরা তীরধনুক নিয়ে দৌড়ায়। হাই এখানে ইউক্রেন থেকে এসেছে পুরো 2-3 বছর আগে। তুমি তখন একেবারে তরুণ ছিলে এবং এত দূরে আর্জেন্টিনায়। আচ্ছা, এটা আমার ধারণা নয়, বরং আমার বাবা মায়ের ধারণা। গুজব ছড়িয়েছিল, অর্থাৎ অনুকূল জলবায়ু, সস্তা খাবার, বরফ নেই। তাহলে একজন গেল, বলল সবকিছু চমৎকার বন্ধু, আসো এখানে, ভালো কাজ আছে, টাকা দেয়, মাংস সুস্বাদু, সস্তা, সংক্ষেপে বেঁচে থাকা যায়। এবং হ্যাঁ, প্রথম যারা গিয়েছিল আমার মনে হয় তারা ছিল না, মূলত তখন ইউক্রেনীয়রা যাচ্ছিল, তারপর অন্যরা এখানে আসছিল।
পাশের দেশগুলো থেকে, যেমন রাশিয়া, বেলারুশ। সেই সময় স্থানান্তর করা অনেক কঠিন ছিল। ইন্টারনেট নেই, নেভিগেটর নেই, ব্যাংক কার্ড নেই। বাড়িতে ফোন করার জন্য পুরো একটা গল্প। ধরুন সেই একই দাদি দাদাদের কাছে যারা থেকে গিয়েছিল, যারা যায়নি। আর ফোন করার জন্য বিশেষ একটি কার্ড কিনতে হতো, একটি নম্বর ডায়াল করতে হতো, তারপর আরেকটি নম্বর। এই কার্ডের মাধ্যমে, এবং তোমার কাছে ঠিক 5 মিনিট সময় ছিল কথা বলার জন্য, এবং কলটি কেটে যেত। ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, স্মার্টফোন ছিল না। এখন অনেক সহজ। দূর 2000 সালে পতিত সোভিয়েত ইউনিয়নের কর্মীরা খুব চাহিদায় ছিল। তারা নিত, অর্থাৎ রাশিয়ানদের দেখত, ইউক্রেনীয়দের দেখত। কারখানা বা ফ্যাক্টরির মালিক, অর্থাৎ তুমি কাজের জন্য গেলে সে তোমাকে কোনো কাজ দিত, অর্থাৎ নিজের কাছে কাজ করানোটা সম্মানজনক ছিল। হয়তো একটু রুটভাবে বলতে গেলে সাদা মানুষকে। কিন্তু এমন কিছু মুহূর্ত ছিল, তুমি কোথাও কারখানায় কাজ করছো, কোনো কাজ করছো, সেই কারখানার মালিক আসে, হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোক্তা, হ্যাঁ, এবং সে তার বন্ধুর সাথে আসে, সে আসে, নিয়ে আসে এবং বলে, দেখো ইউক্রেনীয় কাজ করছে, গর্ব। মিশা রপ্তানি নিয়ে কাজ করছে এবং গাইড হিসেবে কাজ করছে। ইউক্রেন থেকে এসে সাধারণ শ্রমিক হিসেবে শুরু করেছিলাম। আমার প্রথম কাজ ছিল একেবারে হাস্যকর। আমার কিছু পরিচিতরা এসেছিল, কাজ করতে চাই, দিনে $200। কি করতে হবে? আগামীকাল আসবে, দেখাবো। একটি গুদামে নিয়ে গেল, বলল, এই নাও তোমার বাক্স। সেখানে এমন কিছু টুপি ছিল, চীন থেকে আনা, আমি জানি না চোরাচালান কি ছিল। শুধু প্রতিটি টুপি থেকে চীনে তৈরি লেখা লেবেল ছিঁড়ে ফেলতে হতো এবং শুধু বসে বসে লেবেল ছিঁড়তাম। মহিলাদের জন্য সবসময় কাজ খুঁজে পাওয়া কঠিন, তাই না? কিন্তু প্রথম যে উপায়টি মহিলারা খুঁজে পেয়েছিল, যারা সেই সময় ইউক্রেন থেকে, রাশিয়া থেকে আসছিল, তারা ধরুন কফি বিক্রি করত। রাস্তায় কফি বিক্রি করা বেশ লাভজনক ছিল। ব্যাপারটা ছিল, অর্থাৎ এখানে কাফেতেরও বলা হয় সেই ব্যক্তিকে যে স্টাইলে কফি নিয়ে যায়। এবং মূলত তারা ভালোই উপার্জন করেছিল, কারণ কফি ভালো বিক্রি হচ্ছিল। আর্জেন্টিনীয়রা সকালে কফি পান করে, এবং তার উপর আসে একটি মেয়ে বা মহিলা যা স্লাভিক, সুন্দর চেহারা, সুন্দর উচ্চারণ সহ। আর কাতিয়া একটি ব্যবসা তৈরি করেছে। সে কেক বেক করে সেগুলি গ্রাহকদের দেয়। শুরুতে এটি শুধুমাত্র রুশ ভাষাভাষীদের জন্য ছিল, এবং সেখানে মাঝে মাঝে কিছু আর্জেন্টিনীয়রা যারা আমাদের জন্মদিনে আসতো। কিন্তু পরে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি সোয়েটার শেষ করতে পারছি না, কারণ আমি শুধু সব সময় বেক করছি। এখন অবাক হওয়ার কিছু নেই। কাতিয়া চ্যানেলের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি নিজেই দেখিয়েছেন তার ফ্রিজে কি আছে। কিছু বিষয়ে আমিও প্রথম হয়েছি। তোমার সবকিছু রুশ ভাষায় লেখা আছে। তোমরা কি শুধুই রুশ ভাষাভাষী? না, আমার 3-9টি জাতীয়তার গ্রাহক আছে, এবং তুমি প্রথম ব্যক্তি হবে যিনি মলদোভার থেকে চেষ্টা করবে। হ্যাঁ, তুমি কি বলছো? এটা তোমার জন্য। কাতিয়া একজন আর্জেন্টিনার সাথে বিয়ে করেছে, 4 বছর ধরে থাকে। এটা তার বাড়ি, যেখানে নিরাপত্তা, পার্টি ঘর ও সুইমিং পুল, এবং এই ফ্ল্যাটের ভাড়া মাত্র $250 প্রতি মাসে। এখন একটু ভয়ানক লাগছে কারণ এটা ব্যবহার করছে না, কিন্তু কারণ এখন ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্তে সুইমিং পুল গরম করা হয় না, কিন্তু পুরো গ্রীষ্মে হয়। আমি এখানে আছি সাধারণত কেন জানি না, এখানে কেউ নেই। কাতিয়া একজন প্রাক্তন বিমানবালা, যা দরজার মাদুর থেকেই বোঝা যায়। পূর্বের জীবন থেকে আমার স্বামী গ্লাইডার পাইলট। প্রবেশ পথে রাশিয়ার পতাকা চোখে পড়ে এবং কাতিয়া সাথে সাথে সংশোধন করে। এটা আমার দেশপ্রেমিক অবস্থান নয়, এটা আমার রক্ত। কাতিয়ার কাছে অনেক দিন ধরেই সব আর্জেন্টিনীয় নথি আছে। এভাবেই স্থানীয় ইতালীয় হাসপাতালের পরিচয়পত্র দেখায়, আর এটি বেতনভুক্ত বিমা। ব্যাংক কার্ডের মতো মাসে দুজনের জন্য $160 খরচ হয়। এখানে বসবাসের অনুমতি। রান্নাঘরে ছেলে মেয়েদের পরিবেশ। এই ল্যাভেন্ডারটি স্বামীর প্যাটাগোনিয়ার খালা পাঠিয়েছেন, এবং এখন মাতরিয়স্কা ও গমের মধ্যে রাখা আছে। গম চাইছো? এত অভাব কোথা থেকে? আমার জন্মদিন আমেরিকায় উদযাপন করছিলাম, এবং আমার বন্ধুরা উপহারের অংশ হিসেবে আমাকে গম দিয়েছিল এবং সপ্রটস চাইছো? আমি শীঘ্রই বাল্টিক অঞ্চলে যাচ্ছি, সেখানে খাওয়াবো। আর এখানে আলেঙ্কার ভক্ত কাতিয়া নয়, স্বামী ঝুলিয়েছে। আমাদের একটি পুড়ে গিয়েছিল, এখন আমাদের অন্য আলেঙ্কা ঝুলছে। এখন আমার কাছে কভাস তৈরি হচ্ছে। আমার ফ্রিজে কভাস রাখা আছে। সে কি বাস্ট জুতা পরে কেভাস তৈরি করে, নাকি বাস্ট জুতা খুলে ফেলে? ইয়ার স্বামীর নাম মার্টিন। সে কভাস তৈরি জানে না, সে পুরো একটি পেট্রোল পাম্প পরিচালনা করে।
রাশিয়ান সংস্কৃতি তার জন্য সবকিছু খুবই আকর্ষণীয় ইচ্ছা করে। মেদোভিক পছন্দ করে পাস্তিলা, বোলস পেলমেনি পছন্দ করে, যদিও ফিল্টকা তার জন্য তেমন কিছু নয়। ভদকার সাথে দ্বিচকা খুব পছন্দ করে। দেখা করছিলেন, রেস্তোরাঁকে টাকা দিত। সে টাকা দিত। আমাদের জানো কেমন ছিল? প্রথমবার যখন আমরা দুবাইতে দেখা করেছিলাম তখন সে আটকে গিয়েছিল এবং আমরা শুধু হাঁটতে বেরিয়েছিলাম। সে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল, সে টাকা দিয়েছিল। এখানে আমি এসেছিলাম, আমার কাছে আসলে স্থানীয় টাকা ছিল না, অর্থাৎ ছবি তার উপর নির্ভর করত। কিন্তু টিকিটের জন্য আমার কাছে ছাড়ের টিকিট ছিল, আমি তার জন্য কিনেছিলাম। যখন প্রথমে টিকিট কিনেছিলাম সে আমাকে টাকা ফেরত দিত। একজন আর্জেন্টিনার সাথে জীবন সুপারিশ করছি। হাসি। কেন? বিস্তারিত বলো। দেখো, আমি দেবী। তুমি যাই করো না কেন, তুমি দেবী। অবছালো যাবে, পরিষ্কার করবে, আসতে পারে, রাতের খাবার তৈরি। অর্থাৎ এমন নয় যে আমাকে তার জন্য বস নিয়ে অপেক্ষা করতে হবে। এখানে একজন আর্জেন্টাইন কিভাবে প্রকাশ পায়? আচ্ছা, প্রথমে আমাকে ফুল দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে হয়েছিল। আমার প্রথম 8ই মার্চ আর্জেন্টিনায় ছিল। আমি ছুটিতে এসেছিলাম এবং আমি ঘুম থেকে উঠি, ভাবি আচ্ছা এখন উপহার আসবে। আমি অনুভব করি যে উপহার নেই, বিশেষ কিছু নয়। এখানে উৎসব, বদ উৎসব, নারীবাদীদের জন্য উৎসব, মানে সেখানে শহরের কেন্দ্রে টপলেস মিছিল হতে পারে। আমরা 8 মার্চ বিয়ে করেছি এবং এগুলো ছিল আমার প্রথম ফুল। এবং আমি আরো জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম আমার কি বইয়ের জন্য একটি ছোট তোড়া থাকবে কিনা। কেউ কাউকে ঈর্ষা করে না। মানে আমরা এখন তোমার সাথে আমার বাড়িতে বসে আছি, প্রায় কোনো প্রশ্ন ছাড়াই। সম্মান, ব্যক্তিগত সীমানা, সমর্থন সম্পূর্ণ। মানে সম্ভবত এটা শুধু একটি ভালো মানুষের বৈশিষ্ট্য। সবকিছু সহজ, মানে কোনো সমস্যা নেই। আমরা কখনোই ঝগড়া করিনি। পরিবার প্রতিক্রিয়া, তোমার স্বামী আর্জেন্টিনা। প্রথমে তারা অবাক হয়ে গিয়েছিল যখন মানচিত্র দেখেছিল আমরা কোথায় থাকব, তবে তারা খুব ভালোভাবে গ্রহণ করেছে। একটি জটিলতা আছে যে ভাষা। আমার পরিবার প্রায় ইংরেজিতে কথা বলে না। মা একদম শূন্য, বাবা শব্দ, ভাই 5টি শব্দ। মানে তাদের যোগাযোগ দেখা খুব মজার যখন তারা জানি না কখনো কখনো আমার পরিবারের সাথে রাশিয়ান ভাষায় শব্দের খেলা খেলে। এটা খুব মজার। আর তার মা বাবা তোমার প্রতি কেমন আচরণ করে? ভালোবাসে করে। প্রিয় শাশুড়ি, শ্বশুর বাড়ি কি ব্যাপার? জানো, এটা কিছু একটা। আমি কখনো তাকে শ্বশুরও ডাকি না, সে শাশুড়ি। আমি সাধারণত বলি স্বামীর মা, স্বামীর বাবা, কারণ আমার জন্য শাশুড়ি শব্দটা কিছুটা অদ্ভুত। আমাদের স্পেকট্রারকে ধন্যবাদ। এবং আমার জন্য একই, এটা আমার ইহারুশো, আমার রাশিয়ান মেয়ে। আর্জেন্টিনায় আমি প্রায় কাউকেই আসার আগে চিনতাম না, কিন্তু অনেক আগেই আলিঙ্গন করেছি। এখানে এমনটাই প্রচলিত, প্রথম সুযোগেই আলিঙ্গন এবং চুম্বন করা। দেখো, আমি এখানে যাদের সাথে দেখা করি, এই শহরে তোমাকে ছাড়া সবাইকে প্রথমবার দেখছি, কিন্তু সবার সাথে আলিঙ্গন করতে হয়। এটা কি আর্জেন্টিনার লোক মজা নাকি কি? হ্যাঁ, না, অভ্যস্ত হয়ে যাচ্ছ। তুমি এই মানসিকতা নিজের মধ্যে গ্রহণ করছো, এটা নিশ্চিত। তাই প্রচলিত, কিন্তু এটা শুধু আলিঙ্গন সম্পর্কে নয়, এটা যেন সবসময় হয়। এভাবেই তোমাকে সর্বত্র স্পর্শ করবে, হাত বুলাবে। বিশেষ করে শিশুদের, তারা প্রায়ই মাথায় হাত বুলায়। আর আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যখন আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম। আমরা ইউরোপে অনেক আগে পরিচিত হয়েছিলাম। আমরা এখানে এসেছি তাদের সাথে মিলিত। আর তার বান্ধবী, সে আমাকে সবসময় এভাবে স্পর্শ করত যেন কিছু একটা এখানে ধরছে, নিলবে। তুমি এখনো বুঝতে পারনি এটা স্বাভাবিক? হ্যাঁ, আমি তাকে বললাম, শোনো, তোমার বান্ধবী আমার প্রতি কিছুটা আগ্রহী মনে হচ্ছে। আমি বললাম, তুমি এটা কিভাবে বুঝলে সে আমাকে এভাবে স্পর্শ করছে? সে বলল, না, আমাদের এখানে এটা স্বাভাবিক, চিন্তা করো না। এবং এরপরে আমি লক্ষ্য করতে শুরু করলাম যে হ্যাঁ, তারপর তার অন্য বন্ধুরাও এসে যোগ দিল। আরো কিছু বন্ধুদের বন্ধুরা, বান্ধবীরা এবং সবাই আমাকে এভাবে আলিঙ্গন করতে শুরু করলো। তখন আমি ভাবলাম, ঠিক আছে, কিন্তু তুমি এটা ব্যবহার করছো, সবাইকে উল্টোভাবে আলিঙ্গন করছো। যেমন আমি কিছু মেয়েদের যদি দেখি সেখানে আমি অতিরিক্তভাবে কাউকে আলিঙ্গন করতে পারি এবং এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাশিয়ায় এমনটা হয় না, কোথাও চোখের ইশারা, কিন্তু এখানে না, সব ঠিক আছে। তবুও একজন আর্জেন্টিনার সাথে সম্পর্ক গড়ে তোলা এত সহজ নয়। তারা খুব সন্দেহপ্রবণ যোগাযোগে আসে, অর্থাৎ কথা বলার জন্য।
আমি তো বলছি না যে কথা বলার চেয়ে বেশি কিছু করার কথা। যোগাযোগে আসে শুধুমাত্র তারা যারা হয় ইউরোপে ছিল অথবা অন্তত মেক্সিকোতে বিদেশিদের সাথে কথা বলেছে, অর্থাৎ মেয়েরা যারা আর্জেন্টিনা থেকে বের হয়নি। প্রথমত তারা ভাষা সম্ভবত জানে না, কিন্তু ইংরেজি তুমি বলতে চাচ্ছ। হ্যাঁ, এখানে অবশ্যই স্প্যানিশ শিখতে হবে, কিন্তু যাই হোক না কেন, এমনকি যদি তুমি স্প্যানিশ জানো, মেয়েরা স্থানীয় যারা কোথাও যায়নি তারা যোগাযোগে খুব খারাপ। কেন সাধারণত উল্টো? এমন সাধারণ মেয়েরা বিদেশিদের পছন্দ করে না, এখানে ভিন্নভাবে কেন? কারণ যদি তুমি ব্রাজিলে যাও, যদি তুমি কলম্বিয়ায় যাও, সেখানে তারা তোমার দিকে তাকাবে। ঠিক আছে, তুমি আমার মতো এতটা সোনালী চুলের নও, সোনালী চুলের ছেলেদের দিকে তাকাবে এবং বলবে, ওহো এখানে আসো। এখানে তা নয়। আমি এক মেয়ের সাথে দেখা করেছিলাম আর্জেন্টিনার। সে আমাকে বলেছিল যে মেয়েরা অন্যদের দিকে খুব একটা মনোযোগ দেয় না, কারণ আমাদের নিজেদের ছেলেরা আছে। হ্যাঁ হ্যাঁ, এবং যেমন তারা কোনোভাবেই অন্য জাতীয়তার সম্পর্কে খারাপ কিছু ভাবে না, কিন্তু তারা নিজেদের সাথে অভ্যস্ত। লেশা আর্জেন্টিনায় 3 মাস ধরে আছেন এবং বলছেন যে এখানে অবিবাহিত দেশবাসী খুঁজে পাওয়া কঠিন, কারণ এত দূরে সাধারণত পরিবার নিয়ে আসে। কাতিয়া বিমানবালা ছিলেন, তার স্বামীর সরাসরি ফ্লাইটে পরিচিত হন। আমার প্রথম আর্জেন্টিনা আসা কর্মরত ফ্লাইটে আমি আমার ভবিষ্যৎ স্বামীর সাথে দেখা করি। তিনি আমার যাত্রী ছিলেন। তিনি যাত্রী? হ্যাঁ, আমি তাকে মুরগি দিতে পারিনি, এমন একটি রোমান্টিক মুরগি। আর আপনি ঝগড়া করেছিলেন? তিনি ছিলেন উল্টো একজন সুপার দয়ালু যাত্রী, যিনি আমাকে ইংরেজিতে অনুবাদ করতে সাহায্য করেছিলেন। তখন আমার কাছে স্প্যানিশের একটি শব্দ ছিল না, আর তিনি উল্টো আমাকে সাহায্য করেছিলেন অন্য যাত্রীদের জানাতে যে এরকম একটি পরিস্থিতি। সংক্ষেপে, তারা আমাকে কোনো নাটক করেনি। মানে ওখানে বিদ্রোহ হয়েছিল কারণ মুরগি শেষ হয়ে গিয়েছিল? হ্যাঁ, যাত্রীরা এভাবে কাজ করতে করে। আমি তাকে ফেসবুকে খুঁজে পেয়েছিলাম, আমরা কথা বলেছিলাম কখন সে ফিরছে, এবং এমনটা হয়েছিল যে তার ফ্লাইট দেরি হয়েছিল। সে দুবাইতে আটকে গিয়েছিল পরবর্তী ফ্লাইট পর্যন্ত, আর আমি আমার প্যারিসে যাওয়ার কথা ছিল। আমাকে সেই ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আমাকে রাতের উল্টো ফ্লাইটে পাকিস্তানে পাঠানো হয়েছিল। সংক্ষেপে, সেদিন দুবাইতে আটকে গিয়েছিলাম, সেখানে থাকার কথা ছিল না। আমরা মিললাম সেই দিন থেকে একসাথে। 1.5 বছর ধরে ছেলেরা একাধিক দেশে ছিল। সে আমার কাছে দুবাইতে আসতো, আমি মাঝে মাঝে তার কাছে আর্জেন্টিনায় ছুটির দিনে যেতাম, তারপর আবার ফিরে আসতাম। আমরা একসাথে রাশিয়ায় উড়েছিলাম। সে মাঝে মাঝে আমার কিছু কাজের ফ্লাইটেও আমার সাথে যোগ দিত। ধরা যাক আমি একদিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছি, সে আমার সাথে উড়ে যেত। আচ্ছা, একেবারে ভিন্ন। এখানে মানসিকতা একেবারে ভিন্ন। এটি আসলে খুবই অনুভূত হয়। রাশিয়া থেকে এখানে আসার সময় নয়, বরং উল্টোটা। তুমি এখান থেকে রাশিয়ায় গেলে তুমি সাথে সাথে এই বন্ধ কঠোর মুখগুলো অনুভব করো। এখানে সবাই এতটাই আমাবলি, যেমন বলা হয়, এত অতিথি পরায়ণ, বন্ধুত্বপূর্ণ, হাসি খুশি। এটি এই অর্থে নয় যে তারা তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু হবে, কিন্তু প্রথম ছাপ এবং প্রথম সম্পর্ক খুবই ইতিবাচক। হাসপাতালগুলোতে সর্বত্র তোমার প্রতি আমাবলি আচরণ করা হয়, এবং সরকারি সেবাগুলোতেও। এখন আমি ছিলাম কাগজপত্র তৈরি করছিলাম, সেখানে কোনো ভয় নেই, যেমন আমাদের দেশে কোনো অভিবাসন সেবায় গেলে, এবং সেখানে সাথে সাথে ভয় লাগে। তারা এটি অনেকদিন সেবা দেবে, কিন্তু হাসি মুখে। দারুণ ভালো লাগে, নিজেকে আরো বেশি আর্জেন্টিনার মতো অনুভব করি। তাহলে বন্ধুরা যারা বন্ধু হয়ে উঠেছে এবং প্রথম ছাপের চেয়ে একটু গভীরে গেলে তারা কিভাবে আলাদা? বলা হয় যে তারা আরো শিশুলভ, অর্থাৎ আমি এখনো এটি খুব বেশি লক্ষ্য করিনি, কিন্তু সাধারণভাবে আমার সমবয়সীদের প্রজন্ম 3-0-4-0 বছর। হ্যাঁ, তারা এখনো শৈশবে আটকে আছে, এটি একটু অনুভূত হয়, এবং তারা আরো দেরিতে পিতামাতা হতে প্রস্তুত হয়, অর্থাৎ এখানে 4-0 এর কাছাকাছি বয়সে প্রথম সন্তান জন্ম দেয়। আর্জেন্টিনা কাজ করে, খুব একটা নয়, কিন্তু বিশ্রাম নিতে তারা পেশাদার। এখানে ডিস্কোথেকগুলোকে বলেছি, এবং আমি এখনো এখানে কোনো ডিস্কোথেকে যাইনি। আচ্ছা, কারণ আমি সন্তান জন্ম দিয়েছি, তারপর কোনোভাবে এর জন্য সময় ছিল না। এখানে সাধারণত ডিস্কোথেকগুলো খুব দেরিতে শুরু হয়। প্রথমে রাতের খাবার দেরিতে হয়, রাত 1-0টায় খাওয়া শুরু করে, 1-2টায় শেষ করে। তারপর তাদের প্রিপারেটিভ থাকে রাত 1টা পর্যন্ত, শুধুমাত্র 2 থেকে 6টা পর্যন্ত ডিস্কোথে। আর কাজ করবে কি? আর্জেন্টিনীয়দের মতো স্প্যানিশদেরও সিয়েস্তা আছে, যখন দিনে সবকিছু বন্ধ থাকে এবং মানুষ বিশ্রাম নেয়। এটা কিছুটা শান্ত সময়ের মতো। সাধারণত এখানে তাড়াহুড়ো করা অভ্যাস নয়, বিশেষ করে কর্মক্ষেত্রে। তারা এটাকে বলে মানিয়ানা। এটা সব পরে আগামীকাল পরশু।
এটা আলেকজান্ডার, সে আজ রুশদের পার্টি দিয়েছে। একটি ছোট বার ভরে গেছে, সরাসরি তাদের রোমান্টিকতা। প্রত্যেকটি সংক্ষেপে শহর দেখুন, মেয়েরা গৃহস্থ ছেলেদের যেমন নেই সোভিয়েত অঞ্চল। টেবিলগুলিতে মূলত পারিবারিক দম্পতিরা, কারণ আর্জেন্টিনায় স্থানান্তর একটি আটলান্টিক ফ্লাইট। এটি একটি দৃঢ় পদক্ষেপ এবং এটি নিতে সবাই সক্ষম নয়। এটা একটা সীমা যা একজন ব্যক্তি যদি অতিক্রম করে তাহলে তার সবকিছু সফল হবে, অন্তত মানে সপ্তাহান্তে নয়। না না, অনেকেই সন্তান জন্ম দিতে আসে কিন্তু তারা আবার রাশিয়ায় ফিরে যায়, অথবা তারা যেখান থেকে এসেছে। এই এখন যারা রয়ে গেছে, এখন যারা অনুষ্ঠানে আছে, তারা মূলত যারা চায় এখানে বৈধ হতে, কেউ জন্মের মাধ্যমে, কেউ গল্পের মাধ্যমে, তাদের নিজস্ব মুহূর্তের মাধ্যমে। এরা সেই মানুষ যারা আগে সংগঠিত করতে চায় কিছু জীবনযাপন, ছোটখাটো সমাবেশ। আমরা ধীরে ধীরে তাদের সাহায্য করি, এতে আমরা সভা সংগঠিত করি। শুরুতে ছেলেরা শুধু পিকনিকে জড়ো হতো এবং একে অপরকে মানিয়ে নিতে সাহায্য করত। সবকিছু শুরু হয়েছিল সেই ছেলেদের থেকে যারা 2015 সালে ওডেসা থেকে এখানে এসেছিল। তারা রুশ ভাষাভাষী এই ধারণাটি গ্রহণ করেছিল এবং সহায় করতে শুরু। যেখানে সমাবেশটি হয় সেটিও শহরের সবচেয়ে ব্যয়বহুল এবং নিরাপদ এলাকার। আমরা ঠিক এখন পালার্মো এলাকায় আছি। এই এলাকা রাশিয়ানদের পছন্দের হয়ে উঠেছে। কেন? এখানে সবচেয়ে বেশি জানি না আরামদায়ক অনেক প্রতিষ্ঠান, সহজলভ্য, মানে সবকিছু কাছাকাছি। অন্যান্য এলাকা, বুয়েনোস আইরেস পুরোপুরি বলা যাক বাসযোগ্য নয়। আমাকে ঠিক করো মা মা। কাতিয়া নিশ্চিত করে যে রাশিয়ানদের প্রতি মনোভাব খুব বেশি পরিবর্তিত হয়নি, তবে সংঘর্ষ হয়েছিল। আছে আইসক্রিম, ক্লেমা রুসো, ক্লেমা আমেরিকানো, ক্লেমা রুসো। এবং কিছু খবর ছিল যে কোনো প্রদেশে এই ক্লেমা রুজ নিষিদ্ধ করা হয়েছে। তারা সরাসরি এমন একটি নোটিশ ঝুলিয়েছে, আমরা বিক্রি করি না ক্লেমা রুজ। কিন্তু এখানে অলিভিয়ে আছে, আমি ধারণা করি। হ্যাঁ, দারুণ, আমার আগ্রহ আছে। তাদের কাছে অলিভিয়ের মতো সালাদ রুশো। সালাদ রুসো। আর কি এটা নিষিদ্ধ করা হয়েছে? না না, আমি ভেবেছিলাম মজার ব্যাপার, এটা কি সরিয়ে দেবে, কিন্তু না। এখানে আমেরিকান রোলার কোস্টারকে মন্টানিয়া রুসো বলা হয়। মন্টানিয়া মানে পাহাড়, অর্থাৎ রাশিয়ান রোলার কোস্টার। তারা বলে, জানি না, রাশিয়ান সালাদ, রাশিয়ান রোলার কোস্টার। নিষিদ্ধ করা হয় না না, সবকিছু চলছে। আর্জেন্টিনা অভিবাসীদের সহনশীল ও বিতাড়িতদের আশ্রয় দিয়েছে। মাদক সম্রাট এবং নাক্সিরা পালায়। একটি ভিডিও রয়েছে যেখানে পুলিশ হিটলারের সময়ের বিশাল জার্মান শিল্পকর্মের গুদাম খুঁজে পায়। কথিত আছে যে হিটলার বাংকারে গুলি করে আত্মহত্যা করেননি, আর্জেন্টিনায় দীর্ঘদিন বেঁচে ছিলেন। যেখানে আমরা ছিলাম তার বাড়ি আছে। তিনি এখানে আসতেন না, বেঁচে ছিল যেন তিনি সেখানে মারা গেছেন। আসলে তিনি আর্জেন্টিনায় যাচ্ছিলেন, আর আর্জেন্টিনায় যদি তুমি সেই অঞ্চলে যাও, তুমি সেখানে জার্মান প্রভাব দেখতে পাবে, কারণ সমস্ত স্থাপত্য সব জায়গায় জার্মান জার্মান। অনেক নাৎসি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিল, আমি শুনেছি। তারা বিশ্বাস করে হিটলার বেঁচে ছিলেন গেছেন। হ্যাঁ, আমরা তার বাড়ি দেখেছি। তুমি তা দেখতে পাবে না যদি না জানো। এখন তাকে মুক্তি দেওয়া হয়েছে। তুমি জানো সেখানে সবাই কে? দাদি দাদুরা বলে যে এটা তিনিই ছিলেন। সে 2015 সালে ইউক্রেন থেকে আর্জেন্টিনায় এসেছিল। ডনবাসের সাথে যুদ্ধ শুরু হলো, ডলার লাফাতে শুরু করলো। এটা বোঝা যাচ্ছিল যে দেশের নিকট ভবিষ্যৎ নেই। আর্জেন্টিনা অভিবাসীদের দেশ, পুরোপুরি যোগাযোগের জন্য উন্মুক্ত, নতুন মানুষের জন্য উন্মুক্ত, এবং এটি ছিল সঠিক সিদ্ধান্ত। আন্না একজন ইউক্রেনীয়ের সাথে বিবাহিত, কিন্তু তাকে সে আর্জেন্টিনায় দেখেছিল। সে কেন এখানে এসেছে? আমার স্বামীও একই কারণে এসেছে, কারণ তার বয়স ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, এবং সে চিন্তিত ছিল যে তাকে নোটিশ আসবে এবং যুদ্ধে যেতে হবে। আমরা এখনো বিশ্বাস করি যে আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ এর বিশাল সম্পদ রয়েছে এবং দেশটি যে কোনো সংঘাত থেকে দূরে। দেশটি এমনকি হিসাব করেছে যে যদি ইউক্রেনে পারমাণবিক বিস্ফোরণ ঘটে, ঈশ্বর না করুন, তবে তা আর্জেন্টিনায় পৌঁছাবে না। কিন্তু পারমাণবিক হুমকি ছাড়াও আর্জেন্টিনার নিরাপত্তা সমস্যা রয়েছে।
ইনকারকম আর্জেন্টিনার সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু। কারণ কোনো নাম নেই। না, কারণ তুমি এখন এসেছো, আমার ফ্ল্যাটে কল দিচ্ছ, আমাকে যাই হোক নিচে নামতে হবে তোমাকে খুলে দেওয়ার জন্য। আমি ফ্ল্যাটের বাইরে থেকে খুলতে পারি না। এটি নিরাপত্তার কারণে করা হয়েছে, কারণ আগে অনেক বৃদ্ধদের এভাবে লুট করা হতো, তারা তাদের জন্য খুলে দিত। হাই, আমি তোমার নাতি। হ্যাঁ, কাতিয়ার বাড়ির পাশেই একটি বিশেষ শিশুদের জন্য স্কুল কাজ করে এবং চারপাশের সব বেড়া লোহার কাঁটা এবং বৈদ্যুতিক বেড়া দিয়ে শক্তিশালী করা হয়েছে, যা সব সময় বিদ্যুতায়িত থাকে। বেড়ার উপর ভাঙা কাঁচ বৈদ্যুতিক। এই তারগুলো অন্য একটি বাড়িতে এবং কাঁটাগুলো ইস্পাতের পুরো সেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটি ক্যামেরা, প্রবেশ পথেও ক্যামেরা। মাইনফিল্ড কোথায়? আহো প্রিয়, কাতিয়ার এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক বেড়া আছে, অর্থাৎ এটি বিদ্যুতায়িত, কিন্তু বোঝা যাচ্ছে না এখন এটির নিচে বিদ্যুৎ আছে কিনা। এটা আমি জানি না কিভাবে দেখব, কিন্তু আমি মনে করি প্রতি রাতে এটি বিদ্যুতায়িত থাকে। তারা কিসের ভয় পাচ্ছে? এলাকা চুরি করবে। হ্যাঁ, কেউ আসবে সম্ভবত অন্য এলাকা থেকে কুরসেতে। হ্যাঁ, এবং চুরি করবে এবং চুরি করে। এখন তুমি কি এমন ঘটনার কথা শুনেছ? আচ্ছা, এমনকি সম্প্রতি আমি ইনস্টাগ্রামে দেখেছি, দুর্ভাগ্যবশত আমাদের ছেলেদের কাছে চুরি হয়েছে, রুশ ভাষাভাষীদের কাছেও চুরি হতে পারে। হয়। আর রাস্তায় ডাকাতি করা। পুলিশ তাহলে দেয়, তাই না? হ্যাঁ, ডাকাতিও করে। ডাকাতি করে মানে এটা ব্যাপার। যখন তারা সাধারণ পোশাকে থাকে তারা পারেও। মানে বিশ্বাস কম, তাই না? লাতিন আমেরিকার সব দেশে অনেক গৃহহীন মানুষ আছে। আর্জেন্টিনা ব্যতিক্রম নয়, কিন্তু আমার মনে হয়েছে এখানে তাদের সংখ্যা ব্রাজিল বা কলম্বিয়ার চেয়ে কম। এখানেও হ্যাঁ গৃহহীন মানুষ আছে, কারণ এখানে যথেষ্ট গরম, ভালো জলবায়ু, তারা সারা বছর রাস্তায় থাকতে পারে, তাই তারা বিপজ্জনক নয়। তারা এমন শুধু রাস্তায় ঘুমায়। মানুষের ঝাঁপিয়ে পড়ে না। না, এখানে কি ব্রাজিলের ফাভেলার মতো কিছু আছে? বস্তি, এখানে তাদের কি বলা হয়? হ্যাঁ, এখানে রিসা বলা হয় এমন বস্তি। এগুলো দরিদ্র এলাকা, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। কিছু পরিশ্রমী মানুষ আছে যারা শুধু সেখানে থাকে এবং কাজ করতে যায়, যেমন জানি না, স্থানীয় দোকানে ক্যাশিয়ার হিসেবে। সত্যি কিছু মাতকাসক্ত এবং চোর আছে যারা শুধু চুরি করার জন্য শহরে বের হয়। একটি আইফোন তার নিজের দোজেই কুৎসিতভাবে পড়ে আছে। এখানে যখন এমন কিছু ঘটে, সশস্ত্র ডাকাতি, এটা খুব বড় প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারপর টেলিভিশনে এক সপ্তাহ ধরে খবরের মধ্যে দেখানো হয় যে এমন কিছু ঘটেছে, কিন্তু মূলত অবশ্যই এমন চোর যারা শুধু খুব বেশি কিছু দেখে। এইভাবে বলি, কাদামাটির মাঠে সে দৌড়ে এসে চুরি করে পালাবে না। সে শুধু যদি তুমি মনোযোগ হারাও চলে যাও এবং রেখে যাও, ইতিমধ্যেই তার নজরে পড়েছে। বুয়েনস আইরেসের কিছু জায়গা ভালো এবং খারাপ এলাকার মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে এবং সীমান্তটি কেবল মধ্য দিয়েই যেতে পারে, কোনো রাস্তার 2.5 মেহাজোয়ে এখান দিয়ে যায়, যা কিছু নিচে খুবই অনিরাপদ। অর্থাৎ এখানে দামি ফোন নিয়ে না আসাই ভালো। এবং এখানে মূলত এই পুরো এলাকায় এখানে এটা সবকিছুই খুবই নিরাপদ। এটাও অনেকটা সুপার নিরাপদ, কিন্তু এখানে মানুষকে আকর্ষণ করে, কারণ এখানে চুরি করার মতো কিছু আছে। তাই এখানেও সতর্ক থাকতে হবে এবং মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। আমরা এখন একটি এলাকায় হাঁটছি, আমি অনুভব করছি যে নিরাপদ। আমি এমনকি ক্যামেরা নিয়ে চিন্তিত নই। আমার কাছে দুটি ফোন আছে। প্রথম ফোনটি কিছুটা দামি, দ্বিতীয় ফোনটি কিছুটা সস্তা, সাধারণ এলাকাগুলোর জন্য। হ্যাঁ, মানে যেমন আমার এখানে উদাহরণস্বরূপ এমনকি রাশিয়ান সিম কার্ডও আছে আমার এখানে আছে এই ফোনে, কিন্তু আমি চিন্তিত নই, কারণ আমি জানি যে আজ আমি এটি হারাব না, কারণ আমি একটি স্বাভাবিক এলাকায় হাঁটছি। সেই এলাকাগুলোতে আমি যাব না, সেখানে রাত 1-1টার পর যদি প্রয়োজন না হয় তাহলে আমি বরং ফিরে যাব। আবার অ্যাপার্টমেন্টে আমার নিজের ফোন সিম কার্ড পরিবর্তন করব এবং পুরানো ফোনটি নিয়ে যাব, কারণ রাত 1-1টার পর যদি তুমি তোমার ফোনের সাথে চিরতরে বিচ্ছিন্ন হতে না চাও, তাহলে তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দিতে হবে, অন্তত রাত 1-1টার পর। কিন্তু সম্ভাবনা চুরি হতে পারে 0 সম্ভাবনা। কিন্তু যাই হোক, ইউরোপে লেসার আরো বেশি সমস্যা ছিল। আমি বেলগ্রেডে এসেছি, ধরুন সবচেয়ে নিরাপদ শহরগুলির একটি আসলে, এবং প্রথম 2 সপ্তাহের মধ্যেই আমার ফোন চুরি হয়ে গিয়েছিল। এবং এখানে আমি ইতিমধ্যে 2 মাস আছি, তৃতীয় মাস চলছে,
এবং আমার কোনো ইঙ্গিতও ছিল না। কাউকে 3 মিটারের বেশি কাছে আসতে দেওয়া উচিত নয়, অর্থাৎ যাতে আপনার কৌশল অবলম্বন করার সুযোগ থাকে। কিছুটা তারা আসতে পারে, এইভাবে ছুরি দেখাতে পারে এবং সব শেষ। কিন্তু এখানে অবশ্যই এমন কিছু হবে না। এটা সম্ভবত গোরোদেলিয়ার জন্য বেশি প্রযোজ্য। আসলে বুয়েনোস আইরেস আর্জেন্টিনার সবচেয়ে নিরাপদ শহর, কিন্তু আমি আমার বন্ধুর সাথে তার হোম টাউনে, তার জন্ম শহরে ছিলাম, আর আমরা তার সাথে বের হচ্ছি এবং সে যেন চালু করা গাড়ি রাস্তায় রেখে দেয়। সেখানে অনেক মানুষ হাঁটছে যেন সন্ধ্যা হয়ে গেছে। অনেক মানুষ হাঁটছে, সে বলে চল আমাদের পোষা প্রাণীর দোকানে যেতে হবে তার কুকুরের জন্য কিছু কিনতে। সে গাড়ি চালু অবস্থায় রেখে দেয়। আমি বলি হ্যাঁ, চিন্তা করো না, এখানে কেউ কিছু করবে না। সব দোকানে গ্রিল লাগানো আছে। আমি সেলুনে গিয়েছিলাম, প্রথমে ফোন করি, তারপর তারা আসে, দেখি যে সত্যি আমি, এবং তারপরই খোলে। এখন অভ্যস্ত হয়ে গেছি, শুধু ব্যাগটা মাথার উপর দিয়ে ঝুলিয়ে রাখি এবং সবকিছু ফোনে। এখন আর অপ্রয়োজনীয় জায়গায় বেশি যাই না। তুমি পকেটে হাত রেখে হাঁটতে পারো, তুমি ফোন ধরে আছো, আর আমি আমাদের মেয়েদের জানি এভাবে ছিনতাই হয়। তারা হাত বাড়িয়ে দেয়, তার হাতে ফোন থাকে, আর সব শেষ। এটা খুবই বিরক্তিকর। করোনা ভাইরাসের সময় থেকে ট্যাক্সিতে এই পার্টিশনগুলো রয়ে গেছে, আর ট্যাক্সির ভাড়া খুবই কম। সে মিটার চালু করে মোটের উপর এখানে সবকিছু সৎভাবে হবে, তাই না? প্রতি সে মিটার চালু করে। সে মিটার চালু করেছে 300 রুবল। ট্যাক্স 300 পেসো, এটা $1 চেয়ে কম। পিছনে সিট বেল্ট বাঁধতে হবে। এটা রিডল থেকে এসেছে। কাতি তার এলাকার দিকে তাকিয়ে গাড়ির জানালা থেকেও মুগ্ধ হয়। খুবই সুস্বাদু, খুবই সস্তা, বৈচিত্র্য অবিশ্বাস্য। আমারও প্রিয় জিনিসগুলির মধ্যে একটি হলো সবজি দোকানগুলোতে ঘুরে দেখা। আর এই দোকানে পেঁপে আছে, পরের দোকানে গিয়ে দেখি সেখানে প্যাশন ফ্রুট, সবজি, ফলমূল। এটা সবার জন্যই সহজলভ্য হবে। বুয়েন্স আয়ার্সের রাস্তায় অনেক কিছু মিশ্রিত হয়েছে, কিন্তু মূলত ইউরোপীয় প্রভাব। আমরা হাঁটছি, চারপাশে বাড়িগুলো কখনো স্প্যানিশ, কখনো ইংরেজি। বাড়িটি আমেরিকার কথা স্মরণ করায়। ভেনেজুয়েলা হলো যেন এক ধরনের আনন্দ। শুধু বাড়িগুলো নয়, এখানে শুধু হাঁটো আর প্রতিটি বাড়ির ছবি তোল। এখানে সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। আমার স্বামী এখানে, আমি বলেছিলাম, তারা ইতালীয় বংশধর। মা বাবা এখানে থাকেন। এই বাড়ি আগে একটি ইমরেফগেট ছিল। এখানে ভবন সংরক্ষণের জন্য সক্রিয় কর্মীরা লড়াই করছে, সমস্যা করছে, আর এই পুরানো ভবনটি বৃদ্ধাশ্রম হিসেবে দেওয়া হয়েছে। ওখানে দাদি বসে আছেন। বধিরদের জন্য একটি পথ। মেনে নিন, লাতিন আমেরিকায় বিপজ্জনক মনে হয়েছিল তা আশা করা যায় না। এখানে স্থানীয় দাদিদের কাছ থেকে টিপস। কুকুরদের প্রস্রাব রোধ। আমি জানি না স্থানীয় বাসিন্দারা কিভাবে মনে করেন যে এটি কাজ করে, কিন্তু তারা এভাবে ঘিরে রাখে, কখনো কখনো বাড়ির সামনে রাখে, এবং তারা বিশ্বাস করে যে কুকুরটি পাশ কাটিয়ে যাবে। তুমি কি দেখেছো যে কুকুরটি পাশ কাটিয়ে যায়নি? মনে হয় কুকুরটির কিছু না। আর্জেন্টিনায় একটিও চড়ুই দেখিনি, কারণ চড়ুই এই দেশের জন্য খুব ধূসর। তাদের পরিবর্তে এখানে তোতা পাখি আছে, এবং এমন কিছু আছে যা আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয়। এটি আরেকটি কারণ কেন আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। ফুটবলও এমন একটি বিষয় যার জন্য অনেকেই আর্জেন্টিনাকে ভালোবাসে। এটি ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এখানে সবাই ফুটবলের ভক্ত। হ্যাঁ, পার্কে এমন লোকদের দেখা যায় যারা লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু বেশিরভাগই ফুটবল খেলে। প্রধান কিংবদন্তি হলেন মারাদোনা, এবং এখন আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। একটি রাস্তার নাম ছিল। হ্যাঁ, কিন্তু এখন এটি দিয়েগো, এবং এখানে দেখো মারাদোনা এবং দিওস। নম্বর 10 তার নম্বর ছিল, আর দিওস মানে হলো ঈশ্বর। যেদিন তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেদিন শোরগোল ছিল। এই বাড়িতে তার একটি অ্যাপার্টমেন্ট ছিল। দুঃখের বিষয়, আমি জানি না কোন তলা, কিন্তু এখানেই, এবং আমরা এখানে এসেছিলাম যখন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা এখানে উদযাপন করতে এসেছিলাম। পুরো দেশ রাস্তায় নেমে এসেছিল। আমি জানি না আপনারা খবরের মধ্যে দেখেছেন কিনা, কিন্তু পুরো দেশ রাস্তায় নেমে এসেছিল, আমরাও। আর আমরা যেহেতু কাছাকাছি থাকি, এখানে আসা খুবই সুবিধাজনক ছিল। পুরোপুরি ভিড়, আতশবাজি, স্যালুট। মানুষ কেউ কেউ নিজের মদ নিয়ে এসেছিল, জায়গা ছিল। আমরা এসেছি দেখতে এখানে কি ঘটছে। কি বলছো? কি? শুনো, শুধু যাতে তুমি বুঝতে পারো, আর্জেন্টিনায় যখন ফুটবল হয় সবকিছু থেমে যায়। তুমি রাস্তায় বেরোলে তখন কোনো জীবন্ত মানুষ নেই, কোনো কুকুর নেই, কিছুই নেই।
পুরো নীরবতা, যেন আবার মহামারী চলছে। যেন আমি আর্জেন্টিনার মতো লাগছিল, কারণ আনন্দ না করা অসম্ভব ছিল। আর্জেন্টিনা অনেকের কাছে একটি ইউরোপীয় দেশের মতো মনে হয়, শুধু ফুটবলের জন্য নয়, বরং ইউরোপ থেকে অবিরাম অভিবাসনের ঢেউয়ের জন্য, বিশেষ করে যুদ্ধের সময়, যেমন এখন। অনেক অভিবাসী 1960 সাল থেকে শুরু করে, এখনো 1960 1930 সাল পর্যন্ত ধরা হয় যে ইউরোপ থেকে 6 মিলিয়ন অভিবাসী দেশে এসেছে। ইতালীয়, স্প্যানিশ, অস্ট্রিয়ান, জার্মান, পোলিশ, এগুলো সবই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। প্রতিটি তৃতীয় আর্জেন্টিনার, আমি বলবো, বিছানার পাশে টেবিলে থাকে পাসপোর্ট। ইউরোপীয় দাদু দিকে, দাদির দিকে, অর্থাৎ সব সময় একটি ইতালীয় পাসপোর্ট থাকে। এটা যেন সব সময়ের জন্য প্রস্তুত। যদি কিছু ঘটে, এখানে কোনো সংকট হয়। এখানে কখন সংকট ঘটেছিল? 2001 সালে, যখন আর্জেন্টিনা দেউলিয়া ঘোষণা করেছিল এবং মানুষ তাদের সঞ্চয় হারিয়েছিল, অর্থাৎ তারা এই পাসপোর্টই ধরে রাখে। ধরা যাক ইতালি বা স্পেন, যদি তাদের কোনো শিকড় এখনো থাকে, যেন আশা করা যায় যদি হঠাৎ করে এখানে কিছু ঘটে, আমরা ইউরোপে বাঁচতে পারবো, তাই না? কিন্তু আমি আমার আর্জেন্টাইন বন্ধুদের বলি, তোমাদের সেখানে আর কিছুই বাকি নেই। ইউরোপে ইংরেজদের সন্তানরা কি ইংরেজিতে কথা বলে? আর্জেন্টিনায় ইংরেজিতে অনেক বেশি কথা বলা হয় রাশিয়ার তুলনায়, কিন্তু তা বাধ্যতামূলক নয়। ইংরেজদের বংশধররা, উদাহরণস্বরূপ আমার স্বামীর বাবা বলেন তার বয়স 7-3 বছর, তার ইংরেজি খুবই চমৎকার। মা বলেন না, মায়ের বয়স 6-1। তরুণ প্রজন্ম, হ্যাঁ, অনেকেই এখানে জানো এমনকি শিখছে কিভাবে দ্বিভাষিক, তাই না? হ্যাঁ, 2 ভাষায়। কাতিয়া তার স্বামীর সাথেও ইংরেজিতে কথা বলে। আমি দেখেছি তুমি ইংরেজিতে যোগাযোগ করছো মেসেঞ্জারে, যদিও তুমি স্প্যানিশেও ভালো। ট্যাক্সি চালকের সাথে তুমি স্প্যানিশে কথা বলেছিলে। হ্যাঁ, আমি ঠিক এভাবেই স্প্যানিশ শিখেছি। ট্যাক্সি চালক, ট্যাক্সি চালকদের। যখন আমি স্থানান্তরিত হলাম, আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ইংরেজিকে আমাদের মধ্যে ভাষা হিসেবে রাখবো, যাতে আমাদের ইংরেজি স্তর বজায় থাকে। এবং এখন প্রায় 4 বছর ধরে আমি এখানে বাস করছি এবং আমাদের ইংরেজি একই স্তরে আছে। আর আমি স্প্যানিশেও কথা বলি। যখন আমরা ফ্যামিলি রিইউনিয়নে যাই, তাহলে সেখানে শুধুমাত্র স্প্যানিশে। তার মা ধরো একটু ইংরেজি জানেন না, এবং এধারেই চাও না চাও কথা বলতে হবে। আর্জেন্টিনীয়রা, তারা নিজেদেরকে পুরোপুরি ইউরোপীয় মনে করে। অর্থাৎ যদি তুমি দেখো, তাহলে তুমি বলবে না যে তারা পুরোপুরি লাতিন আমেরিকান, তারা ইউরোপীয়। অর্থাৎ উদাহরণস্বরূপ, আমার সব বন্ধুদের মতো আমার আর্জেন্টিনীয় বন্ধু, অনেকেরই দ্বিতীয় পাসপোর্ট আছে। অর্থাৎ উদাহরণস্বরূপ, আমার বন্ধুর দ্বিতীয় পাসপোর্ট ইতালীয়। তুমি যদি তাদের পদবি দেখো, যেমন বোনেসি, উদাহরণস্বরূপ, এটি একটি ইতালীয় পদবি, এবং তাদের মধ্যে অনেকেই আছেন যারা সত্যি ইতালীয় পাসপোর্ট পান। এটি একটু ব্যয়বহুল, কিছুটা টাকা দিতে হয়, কিন্তু এটি খুব সহজে এবং সরলভাবে করা যায়। তাই অনেকেরই তাদের উৎপত্তির কারণে ইতালীয় নাগরিকত্ব আছে। ভাষার দিক থেকে বিচার করলে আর্জেন্টিনা দ্বিতীয় স্পেন মনে হতে পারে, কিন্তু যদি আর্জেন্টিনীয়কে ভালোভাবে ঘষা হয়, তাহলে তুমি সম্ভবত একজন ইতালীয়কেই দেখবে, স্প্যানিশ নয়। আমরা ইতালীয় রেস্টুরেন্টে বসে আছি, সুতরাং আমাদের খাবার ইতালীয়। কিন্তু আমি এখানে আর্জেন্টিনায় এসে বুঝেছি যে আর্জেন্টিনীয়দের মধ্যে ইতালীয় শিকড় স্প্যানিশদের চেয়ে বেশি, যদিও ভাষা জড়ি হয়েছে। কেন ঘটেছে তুমি জানো না? কেন বলতে পারছি না, আমি খুব একটা ইতিহাসবিদ নই এবং এ ধরনের বিষয়ে। কিন্তু সত্য হলো, আমার আর্জেন্টিনীয় বন্ধুদের মধ্যে যারা এখানে বাস করে, তাদের মধ্যে বেশিরভাগেরই আর্জেন্টিনীয় শিকড় রয়েছে। ইতালিতে উদাহরণস্বরূপ, তাদের দাদু দাদিবা, বাবা মা অভিবাসিত হয়েছেন। একসময় এটি অভিবাসীদের দেশ ছিল, এখানে সবারই কেউ না কেউ অভিবাসিত হয়েছে। লক্ষ লক্ষ ইতালীয়রা এসেছিল এবং ইতিমধ্যে প্রতিষ্ঠিত স্প্যানিশ ভাষাভাষী সমাজে একীভূত হয়েছিল, তাই ইতালীয় ভাষা ধীরে ধীরে ভুলে গিয়েছিল। কিছু শব্দ আছে যা কথ্য ভাষায় ব্যবহৃত হয়, যেমন এখানে আর্জেন্টিনায় ধরা যাক ইতালীয় শব্দ লেবোরার অর্থ কাজ করা। আর্জেন্টিনীয়রা আজও সফলভাবে এটি ব্যবহার করে। যখন মানুষ একে অপরের সাথে কথা বলে, সে বলে আমি একজন শ্রমিক। লেবোরার মানে কাজ করা, কিন্তু এটি রয়ে গেছে আবারও সেই ইতালীয়দের যারা এখানে এসেছিল। তাহলে এটাই ছিল সবচেয়ে প্রধান, সবচেয়ে শক্তিশালী ইতালীয়দের ঢেউ যুক্তরাষ্ট্রে। এটা কি একই ঢেউ? একই ঢেউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এও আর্জেন্টিনা বলছিল সাসপি। হ্যাঁ, স্প্যানিশরা, ইতালীয়রা, গালেগোস, এখানেও তাদের এভাবেই ডাকা হয়।
আর্জেন্টিনায় অনেক অভিবাসী এশিয়ার দেশ থেকেও, এবং আমরা এখন কোরিয়ান এলাকায় ঘুরছি। এখানে মূলত কাজ করে বসবাস করে না। এখানে কোরিয়ানদের বস্তি এবং তাদের এইসব দোকানপাট, এটি ইতিমধ্যে পোশাক। আমরা সেই গলিতে পৌঁছাবো যেখানে অনেক অনেক কোরিয়ান রেস্তোরাঁ আছে। দুঃখের বিষয়, এখন আমরা সময় পাবো না, কিন্তু সেখানে অসাধারণ কোরিয়ান বারবিকিউ খাওয়া যায়। কুকুরের মাংস না। তাহলে তুমি কোরিয়ান, এবং কোরিয়ানরা স্প্যানিশে কথা বলে। হ্যাঁ, এখানে আমাদের প্রজন্ম অনেকেই এখানে জন্মগ্রহণ করেছে এবং তারা খুব ভালো স্প্যানিশে কথা বলে। তুমি বুঝতেও পারবে না যে সে কোরিয়ান যদি তুমি শুধু তার কথা শোনো। আর যখন তুমি সেখানে যাও, তোমার মনে হবে না তুমি একজন কোরিয়ানকে দেখছো, কিন্তু সে অসাধারণ স্প্যানিশে কথা বলে এবং তোমার মাথা ঘুরে যায়, এটা কিভাবে সম্ভব? আর যারা ধরো একটু বয়স্ক, তারা এখানে এসেছে, তারা অবশ্যই এখানে শিখেছে, কিন্তু তারা তবুও জানো তারা এমন একটি সুপার বন্ধ কমিউনিটিতে থাকে। সাধারণত সবাই নিজেদের মধ্যে বিয়ে করে। আর্জেন্টিনায় খাবার নিয়ে কথা বলবো আমরা কোরিয়ান নয়, বরং ইতালিয়ান রেস্টুরেন্টে। ইতালিয়ান রেস্টুরেন্ট স্প্যানিশের চেয়ে বেশি। মানে স্পেনে কি এটা পায়েল্লা? এখানে পায়েল্লা খুঁজে পাওয়া অনেক কম পাস্তা, পিৎজা ইত্যাদির তুলনায়। 100% তোমার কাছে মেলানেশা আছে। আমি ভেবেছিলাম তোমার এমন একটি স্ট্যান্ডার্ড সকল আর্জেন্টিনার প্রিয় খাবার চেষ্টা করা উচিত। এটি প্যানকোটে একটি পাতলা মাংসের টুকরো, কিন্তু এটি গরুর মাংস। এটি বিভিন্নভাবে রান্না করা হয়, ওভেনে বা ভাজা হয়। এখানে এটি ফ্রাই করা হয়েছে। তুমি চেষ্টা করো। সাধারণত বলা হয় এটি একটি ইতালীয় খাবার, কিন্তু আসলে আর্জেন্টিনায় এটি ইতালির চেয়ে অনেক বেশি জনপ্রিয়। দান দাইছে। আমি এখানে রান্না করা একেবারে বন্ধ করে দিয়েছি এবং অলস হয়ে গেছি। আমি এখন জানি না যদি আমি আবার ইউরোপে যাই, আমি জানি না আমি সেখানে কিভাবে থাকবো, কারণ আমি সবসময় নিজে কিছু রান্না করতে খুব পছন্দ করি, বিশেষ করে আমার পরিচিত কিছু খাবার। এবং এখানে আমি এই কাজটি করা বন্ধ করে দিয়েছি, কারণ কোনো রেস্তোরাঁয় গিয়ে নাস্তা করা খুব সহজ, যেমন 5 ইউরোতে। অথবা ধরো যদি তুমি ঠিক আছে, এমনকি যদি তুমি কিছু রান্না করতে চাও, যেমন আলু বা অন্য কিছু, তাহলে তোমার জন্য সহজ হয় সেখানে যাওয়া, যেখানে বিশেষ বুফে আছে, যেখানে তুমি ওজন অনুযায়ী খাবার কিনতে পারো এবং তুমি টাকা দিয়ে হিসাব করো। এই প্রস্তুত খাবার, এটা কি এতটা মূল্যবান যে তুমি নিজে রান্না করার ঝামেলা করবে? কারণ সত্যি বলতে তুমি হয়তো আরো বেশি টাকা খরচ করবে যদি নিজে রান্না শুরু করো। অনেক সেদ্ধ কনডেন্সড মিল্ক। আর্জেন্টিনীয়রা সব মিষ্টিতে খুব পছন্দ করে, এটাকে দুলসি দে লেচে বলা হয়। তারা যোগ করে সহজলভ্য মদ এবং সমৃদ্ধ ওয়াইন ঐতিহ্য থাকা সত্ত্বেও আর্জেন্টিনীয়রা পরিমাপ জানে। অত্যন্ত মিষ্টি এমন কিছু মানুষ আছে যাদের টক দইয়ের অভাব হয়। হাইওয়েতে যখন রিকোটা নেই, তখন এটা কটেজ চিজ নয়, রিকোটা দরকার কটেজ চিজ। এখন কিছু বিশেষজ্ঞ এসেছে যারা সেখানে থেকে এসেছে এবং এখন টক দই, রিকোটা এবং পেলমেনি তৈরি করছে সহজলভ্য মদ এবং সমৃদ্ধ ওয়াইন ঐতিহ্য থাকা সত্ত্বেও। আর্জেন্টিনীয়রা পরিমাপ জানে। এখানে মদ্যপান নেই, তারা পান করে না। ধরুন কিছু লোক হয়তো একটু হুইস্কি বা অন্য কিছু পান করে, কিন্তু 1 গ্লাস ভদকা পান করার মতো কিছু নেই। না, এটা শুধু আমাদের মতো একমত হওয়ার জন্য। এবং সর্বত্র খুব সুস্বাদু ওয়াইন পাওয়া যায় এবং এটি খুব সস্তা। অর্থাৎ কিছু কিছু স্থানে আপনি যান এবং দেখেন যে বিয়ারের দাম 1300 পেসো আর ওয়াইনের দাম 1500 পেসো, এবং আপনি ভাবেন কেন না ওয়াইন পান করা যায়। কখনো কখনো ভালো ওয়াইন আপনার জন্য ভালো বিয়ারের চেয়ে অনেক সস্তা হবে, তাই কখনো কখনো এখানে ওয়াইন পান করা ভালো। আর্জেন্টিনায় সবকিছু সস্তা, কিন্তু দেশে উপার্জন করা এত সহজ নয়। তবে আপনার আয়ের সাথে স্থানান্তরিত হয়ে আপনি ইউরোপীয় আরাম অনেক সস্তায় পেতে পারেন। আপনি রাশিয়ায় অনলাইনে ন্যূনতম আয় করতে পারেন, রাশিয়ার গড় বেতন পেতে পারেন, কিন্তু এখানে আপনি এভাবে চলতে পারবেন। কিন্তু সব সময় এমন হয় না। আর্জেন্টিনা কাজের জন্য নয়। আমার বন্ধুদের কর্মচারীরা দিনে 5000 পেসো পান। আমি মনে করি এটা আসলে খুবই কম। এটা $100 কোনো কিছু জন্যই যথেষ্ট নয়। ইমিগ্রান্টরা কি ধরনের ব্যবসা খুলছেন? রেস্টুরেন্ট, ক্যাফে। এখন আমার এক পরিচিত একজন একটি সৃজনশীল স্টুডিও খুলছেন, বিভিন্ন ধরনের
জোকস্তুনিও। এগুলো মূলত রুশ ভাষাভাষীদের জন্য নাকি আর্জেন্টিনার লোকদের জন্য? এখানে এখন বেশি আর্জেন্টিনার লোকদের জন্য। আমরা বুঝি যে আমাদের আর্জেন্টিনার লোকদের টাকা দরকার। এখন অনেক রুশ লোক আছেন এবং আমি মনে করি এটি একটি খুব চমৎকার অভিবাসন, কারণ লোকেরা এখানে আসেনি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। তারা এখানে এসেছে টাকা নিয়ে, যাতে তারা দেশে বিনিয়োগ করতে পারে, এবং আর্জেন্টিনার জন্য এটি অসাধারণ। এরা বুদ্ধিমান লোক যারা তাদের টাকা, চিন্তা এবং ধারণা নিয়ে দেশের ভিতরে তাদের জীবন গড়তে এসেছে। এবং আমি মনে করি আরো কয়েক বছর পর অনেক চমৎকার পরিষেবা এবং মজার ব্যবসা হবে। ঠিক আছে, কিন্তু এখানে তো ব্যবসা দমিয়ে দেওয়া হয়। তাহলে কি এই সব লোকেরা সত্যি ব্যবসা খুলতে এসেছে? কিছু কালো পদ্ধতি আছে যা সব আর্জেন্টিনীয়রা ব্যবহার করে, যাতে তারা এই সমস্ত কর না দেয়। চকোলেটের টুকরোটা শুধু দুধে ঢেলে দিল, এবং এটা কি তাদের গরম চকোলেট? হ্যাঁ, সম্ভবত। তুমি কি এখনো এমন কিছু পান করনি? আমার মনে হয় এটা নিশ্চিতভাবে দুধ, সাধারণ দুধ, শুধু চকোলেট দিয়ে। এটা বলে, এটা কি বিশেষভাবে এমন যে বলে যায়? সব আর নেই উজ্জ্বল। যেমন আমি আগেই বলেছি, আর্জেন্টিনীয়রা বিশ্রামে পেশাদার। বুয়েনোস আইরেসকে স্থানীয়রা বলে বাইরেস, এবং সন্ধ্যায় এখানে রাস্তা বন্ধ করে সকাল পর্যন্ত পার্টি করতে পারে। এখানেই আমি লেশাকে রেখে গিয়েছিলাম। আমি নিশ্চিত তার সব ঠিক থাকবে, কারণ সে এখানে তার আর্জেন্টিনীয় বন্ধুদের সাথে আছে। এই লাতিন আমেরিকা ভ্রমণ আমার পৃথিবী সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছে, এবং এই ভিডিওতে আমি এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো না। অনেক কিছু আমি আমার ইনস্টাগ্রামের হাইলাইটসে দিয়েছি, তাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভোভা কারমানো। আর্জেন্টিনীয়রা সহনশীল, স্বাধীন মানুষ। তারা জীবনকে ভালোবাসে এবং ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না। গির্জার প্রতি ভালোবাসা এবং পোপের প্রতি সম্মান এখানে বিভিন্ন সংখ্যালঘুদের প্রতি স্বাভাবিক আচরণের সাথে কোনোভাবেই বিরোধী নয়। যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনায় রাশিয়া থেকে গর্ভবতী মহিলারা এসেছে। কোনো এক সময়ে আর্জেন্টিনীয়রা এমনকি একটি বিমানও আটকে ছিল, যা সন্দেহজনকভাবে প্রসূতি মহিলায় পূর্ণ ছিল। এই সমস্ত কেলেঙ্কারিগুলি, যা জনপ্রিয় প্রকাশনার শিরোনামে আমাদের কাছে পৌঁছায়, সবাই রাশিয়ানদের প্রবেশ করতে দেওয়া বন্ধ করে দিয়েছে, থামিয়ে দিয়েছে। গর্ভবতী রাশিয়ানদের নিয়ে বিমান সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এটা সব আমি সন্দেহ করি মিথ্যা। তুমি বলো কিভাবে? হ্যাঁ, শিরোনামগুলি অবশ্যই অতিরঞ্জিত করে। অর্থাৎ লেখা ছিল যে সবার বসবাসের অনুমতি বাতিল করা হচ্ছে, যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু বাস্তবে যেমন প্রবেশ করতে দেওয়া হচ্ছিল, দেওয়া হচ্ছে। থাকা অনুমতি দেওয়া হচ্ছে। তারা পর্যটন বাড়ানো বন্ধ করে দিয়েছে। এটা আগে ছিল না। অর্থাৎ রাশিয়ানদের 9 দিনের জন্য প্রবেশ করতে দেওয়া সব। তারপর 1 বছরের মধ্যে আরো 9 দিন যোগ হয়েছিল। এখন তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা হ্যাঁ সত্য। বাকি সবকিছু কাজ করছে। অর্থাৎ আর্জেন্টিনীয়রা গত বছরে প্রথমে রাশিয়ানদের জন্য কিছু বোনাস যোগ করেছিল, তারপর তা তুলে নিয়েছে। তারা বুঝেছে এখানে অনেক বেশি, আমাদের এখানে সত্যি অনেক বেশি হয়ে গেছে, এবং তারা সামলাতে পারছে না। এখানে অনুবাদকরা সামলাতে পারছে না। এখানে দেখুন, এবং ভিএনজে এবং নাগরিকত্ব সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ প্রতিটি মানুষ নিজেই এটি করতে পারে। এবং এখানে তারা রুশ ভাষার সাইটগুলিতে শিরোনাম দেখেছে, যেখানে বলা হচ্ছে আমরা $3000, $6000, $100,000 খরচ করছি। এবং তাদের কাছে বোধগম্য ছিল না কেন মানুষ টাকা দিচ্ছে, এবং তারা ভেবেছিল এর মধ্যে কিছু একটা আছে, দুর্নীতির উপাদান। হঠাৎ হতে পারে এই মহিলারা আসছে এবং সন্তানের জন্মের অধিকার বিক্রি করছে ইত্যাদি। অর্থাৎ তারা সন্দেহ করছে যে কেউ এমনকি সন্তান জন্ম না দিয়েও কোনোভাবে এটি কিনতে চেষ্টা করছে। ধরুন একজন গর্ভবতী মহিলা আসে, বাবার অনুপস্থিতিতে অচেনা পুরুষের নাম লিখে দেয়, তার নাগরিকত্বের অধিকার হয়ে যায়। কেমন? তারা কি সবাইকে নাগরিকত্ব দেয় যারা এখানে সন্তান হয়, সন্তান ও তার বাবা মাকে? সন্তান স্বয়ংক্রিয়ভাবে ভূমির অধিকারে পায়। অর্থাৎ এখানে জন্মানো সন্তান সব আর্জেন্টিনার নাগরিক।
তার বাবা মা নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। তাদের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, এটি 2-3 বছর লাগে। আমার যমজ সন্তান আছে, আমার একসাথে 2 জন আর্জেন্টিনীয় জন্মেছে, তাই আমার নাগরিকত্ব 2 বার দ্রুত পাওয়ার কথা ছিল। আর্জেন্টিনীয়দের ততটাই না আর্জেন্টিনীয়দেরও আছে। এখন বেশি দেখা যাচ্ছে আমি আর্জেন্টিনীয় আমি থেকে গেছে, তার নাগরিকত্ব পেতে বাকি আছে। কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। এখানে দেখা যাচ্ছে প্রতিটি স্বামী স্ত্রী আলাদা বিচারকের কাছে যায় এবং প্রত্যেকের মামলা চলে নিজের গতিতে। তদনুসারে তারও শীঘ্রই প্রস্তুত হবে, কিন্তু এখনো হয়নি। রাশিয়া বা ইউক্রেন থেকে লোকেদের এখানে এসে সন্তান জন্ম দিয়ে সব নথি পাওয়ার খরচ কতটা বেশি? না, সব নাগরিকত্ব নয় সন্তানের জন্য। আর সন্তানের জন্য দ্রুত, এটি জন্মের 3 সপ্তাহ পর সব নথি সম্পূর্ণ প্যাকেজে তৈরি হয়। এখন কোনো সমস্যা নেই সন্তানের জন্য নথি তৈরি করতে। নথি আর খরচের দিক থেকে যদি আমরা সহকারী অনুবাদক সেবার কথা বলি, কোম্পানি এবং অ্যাপার্টমেন্ট ভাড়া এবং হাসপাতালের খরচ এবং চিকিৎসকের খরচ, এটি প্রায় $200,000। মেক্সিকোতে সন্তান জন্ম দেওয়া অনেক বেশি খরচ, চিলিতে অনেক বেশি খরচ, এবং এছাড়াও নথি পাওয়া এত সহজ নয়। অর্থাৎ এখানে এখনো পর্যন্ত সেরা শর্তাবলী রয়েছে। আমার মতে অনেক মানুষ সন্তান জন্ম দিতে আসছে এবং আমি দেখছি যে কেউ কেউ প্রায় গাড়ি বা অ্যাপার্টমেন্ট বিক্রি করছে আর্জেন্টিনায় আসার এবং সন্তান জন্ম দেওয়ার জন্য। অনেক মানুষ। ফেব্রুয়ারিতে আমার 6টি সন্তান জন্মের ঘটনা ছিল যেখানে আমি উপস্থিত ছিলাম। এটা অনেক। আর্জেন্টিনা যে কোনো অভিবাসীকে স্বাগত জানায়, শুধু সন্তান জন্ম দিতে আসা নয়। ইচ্ছুক দেখাতে হবে আর্জেন্টিনার মধ্যে আয় আছে, আপনি এখানে কি প্রদান করছেন কোন। কিন্তু এগুলো খুব বেশি নয়। আপনি একটি ছোট মনন্ত্রবোধ খুলতে পারেন, রাশিয়ান স্বতন্ত্র উদ্যোক্তা অথবা সকর্মসংস্থান, এবং মাসিকভাবে দেখাতে হবে যে আপনি কর পরিশোধ করছেন। বাকি সব অপরাধ মুক্তির সার্টিফিকেট, আপনি রাশিয়ায় অপরাধী নন, আপনি অপরাধী নন। ইন্টারপোলের মাধ্যমে আপনি অপরাধী নন। পিতামাতার প্রয়োজন নেই। এই সময় আপনার নাগরিকত্ব রাখা যেতে পারে। আমি রাশিয়াকে পছন্দ করি, আমি বলিনি যে আমি সেখানে আর ফিরে যাব না। ইচ্ছা হলে তবে শুধু আর্জেন্টিনার নাগরিক হিসেবে থাকা যেতে পারে। আসলে আর্জেন্টিনার নাগরিকত্ব ত্যাগ করা যায় না। মানে একেবারেই কখনো না। একজন আর্জেন্টাইন ভিসা ছাড়াই ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণ করতে পারেন। হ্যাঁ, আর্জেন্টিনার নাগরিকরা ভিসা ছাড়াই ইউরোপীয় ইউনিয়নে যেতে পারে। আর কি, ইংল্যান্ডও, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রে নয়, আর্জেন্টিনার মানুষের যুক্তরাষ্ট্রে 1-0 সহজেই খোলা হয়। তুলনায় সহজ, কিন্তু এখন লাইনও বড়। ঠিক আছে, তুমি একজন নাগরিক অস্থিতিশীল দেশের, কিন্তু তুমি আরো স্থিতিশীল দেশে যেতে পারো। তোমাকে কোনোভাবে সবসময় টানবে এই নাগরিকত্ব নিচে। না না, এখানে আর্জেন্টিনার নাগরিকদের জন্য বাধ্যতামূলক নয় যে তারা অন্য দেশে যা উপার্জন করে তার জন্য কর দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে এমনটা আছে। কেন আমরা যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে যাইনি তাই না, কারণ সেখানে সব আয়ের উপর কর দিতে হতো। আমরা পৃথিবীর যেখানেই কাজ করি না কেন সেখানে একটি বিষয় আছে। এখানে এমন কিছু নেই, এবং মূলত আমি কোনো খারাপ দিক দেখি না। তাহলে তুমি বিয়ে করার পরই নাগরিকত্ব পেয়েছিলে নাকি কিভাবে হয়? আমি আসলে নাগরিকত্ব করিনি। আমি সেই রাশিয়ানদের একজন যারা আর্জেন্টিনার পাসপোর্ট করেনি। কেন? কিন্তু আমার অন্য পরিকল্পনা আছে। আমার স্বামী আর্জেন্টিনীয় ইতালীয়, তাই 2টি পাসপোর্টের মধ্যে আমি ইতালীয় পাসপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে কি হয়? যতদূর আমি জানি, আমার মনে হয় রাশিয়ানদের 2টি পাসপোর্ট রাখা যায়। হয়তো আমি ভুল করছি। 3টি রাখা ইতালীয় এবং আর্জেন্টিনীয় থাকে। 2 দেশের জন্য কাজ করা, ঝামেলা করা, ওদের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। কিন্তু ইতালীয় পাসপোর্ট দিয়ে ধরুন আমেরিকার ভিসা পাওয়া সহজ। 3 বছর বিবাহিত থাকতে হবে, ভাষা শিখতে হবে, পরীক্ষা দিতে হবে। ইতিমধ্যে হয়ে গেছে, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি। মানে তুমি প্রায় ইতালীয় পাসপোর্ট পেয়ে গেছো। এখন আমি আটকে গেছি। সেখানে আরো কিছু আছে, সংক্ষেপে কিছু কাগজপত্রের ব্যাপারে সমাধান করতে হবে যাতে সবকিছু জমা দেওয়া যায়। কিন্তু আপাতত আমি এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এবং আপাতত শুধু আমার রাশিয়ান পাসপোর্ট নিয়ে আছি, যা এখন লুকিয়ে রাখা ভালো। আর্জেন্টিনায় জন্মানো ইউলির সন্তানদের বয়স 6। তারা এখনো স্কুলে যায় না। আমরা শিশুদের স্কুলকে বাধ্যতামূলক মনে করি না। তারা কোথাও যায় না তোমার কাছে? তারা যায়। একটা সময় ছিল যখন তারা এখানে একটু শিশুদের স্কুলে যেত, শিশুদের ক্যাম্পে যেত। তারা স্প্যানিশ ভাষা শিখেছে, তারা স্প্যানিশ ভাষায় কথা বলে। কিন্তু মোটের উপর তারা এখনো আমাদের কাছে বাড়িতে পড়াশোনা করছে। কিন্তু রাশিয়ায় গিয়েছিল।
তারা তখন একদম ছোট ছিল। তাদের মনে হয়েছে সেখানে খুব ভালো, কেন জানি না। 2 বছর বয়স না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল, কিন্তু তাদের সব সময় ইচ্ছা রাশিয়ায় যাব, মস্কোতে নৌকায়। তারা মনে রাখে না। আমার মনে হয় তারা মনে রাখে না। শুধু আমি মনে রাখি শীতকালে দুজনকে বাইরে যাওয়ার আগে পোশাক পরানো কতটা কঠিন ছিল। না না না, আমার আর দরকার নেই। আপনারা কারা? বন্ধু, পরিবার, আপনারা কার সাথে মিশেন? এরা কি রুশ ভাষাভাষী কিছু মানুষ নাকি না? শুরুতে হ্যাঁ, তারা শুধু রুশ ভাষাভাষী অভিবাসী ছিল। তারপর যখন বাচ্চারা হাঁটতে শুরু করলো, তারা একটু একটু করে স্কুলে যেতে লাগলো। আমরা তাদের সহপাঠীদের বাবা মায়ের সাথে পরিচিত হতে শুরু করলাম, এবং এভাবেই আমরা ইতিমধ্যে এই বাবা মায়ের একটি ছোট আর্জেন্টিনীয় দলের সাথে যুক্ত হয়েছি, যাদের বাচ্চারা আমাদের বাচ্চাদের মতোই বয়সের। এবং এই বন্ধুদের আর্জেন্টিনীয়দের জন্যই আমার স্প্যানিশ ভাষা শিক্ষা হয়েছে, এবং এটি আরো ভালো হয়েছে কারণ তাদের সাথে কথা বলতে হয়েছিল, এবং এখন আমি বেশ ভালোভাবে কথা বলি। এখানে স্কুল 6 বছর বাধ্যতামূলক, অর্থাৎ আমার পরের বছর যখন তাদের 6 বছর হবে তখন তাদের শীঘ্রই স্কুলে যেতে হবে। এখানে এটি 2টি স্তরে বিভক্ত, প্রিমারিয়া এবং সেকেন্ডারিয়া। একটিতে 6 বছর, অন্যটিতে 6 বছর। মোট 1-2 বছর পড়াশোনা করতে হয়। এখানে পড়াশোনার প্রতি মনোভাব শুরুতে খুবই হালকা, অর্থাৎ প্রথম শ্রেণীতেই শিশুদের বাড়ির কাজ করতে বাধ্য করা হয় না। শিক্ষকরা চেষ্টা করেন যাতে শিশুদের পড়াশোনা ভালো লাগে, যাতে তারা আনন্দের সাথে স্কুলে যায়। এই পদ্ধতি আমার খুবই পছন্দ। তারপর যখন শিশু বড় হয়, সচেতন হয়, তখন সে নিজেই ফলাফলের দিকে মনোযোগ দেয়। যদি সে পড়াশোনা করতে চায় তাহলে তার ভালো ফলাফল হয়। তাই স্কুলকে রাশিয়া বা উদাহরণস্বরূপ সিএনজি দেশগুলোর তুলনায় দুর্বল মনে করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়। শিশুরা সেই অনুযায়ী স্প্যানিশ ভাষায় পড়াশোনা করবে, আর যদি খুব ইচ্ছা থাকে তাহলে হয় রাশিয়ান ভাষায় একটি বাগান আছে, নয়তো রাশিয়ান ভাষার কলেজ স্কুল। কিছু কি কোনো নেই। একটি আছে, এটি দূতাবাসের স্কুল। প্রবেশ কঠিন, মূলত কূটনীতিকদের সন্তানরা থাকে। কখনো কখনো জায়গা থাকলে রাশিয়ান স্কুল চাওয়া সাধারণ মানুষও প্রবেশ করতে পারে। এটি সেই অনুযায়ী পড়াশোনা, ঠিক রাশিয়ান সেমিস্টার অনুযায়ী। আর এখানে শরৎ এবং শীতকাল ভিন্ন। এটি কঠিন শিশু। এখন অনেক অভিবাসী এসেছে এবং মনে হচ্ছে রাশিয়ান স্কুল খোলার ইচ্ছা আছে, কিন্তু এটি কঠিন। শিশুদের বাগান বা স্কুল খোলার জন্য অনুমতি পাওয়া কঠিন। তারা সফল হবে হয়তো প্রয়োজন, কিন্তু আমি সন্তানদের রাশিয়ান স্কুলে পাঠাতাম না। ইংরেজি শিক্ষাবিন। এখানে বেসরকারি স্কুলগুলো সস্তা এবং প্রায় শিক্ষা 2 ভাষায় হয়, স্প্যানিশ এবং ইংরেজি। স্কুলের খরচ কেমন? আচ্ছা, সস্তা। হয়তো মাসে $3,000-400 খরচ হয়। স্কুল এখানে প্রাইমারি, হ্যাঁ, অর্থাৎ প্রথম। এটি বেসরকারি, আর সরকারি কি বিনামূল্যে? সরকারি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ এমনকি পর্যটক ও পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট নিয়ে যেতে পারে। বিনামূল্যে স্কুলে এতে একটু কঠিন, কারণ বিনামূল্যে স্কুলগুলো ভালো এবং খারাপ ভাগে বিভক্ত। তোমাকে সেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। কিন্তু অনেক অভিবাসী যারা এই বছর এসেছেন, তারা তাদের সন্তানদের বিনামূল্যে স্কুল এবং শিশুদের বাগানে ভর্তি করতে পেরেছেন। আর্জেন্টিনার নেতিবাচক দিকগুলি সবাই ধীরগতি ও খারাপ সেবা উল্লেখ করে, কিন্তু অন্যদিকে এটি সক্রিয় অভিবাসীদের জন্য ব্যবসার জন্য খালি নিচ তৈরি করে। আর্জেন্টিনায় পরিষেবাগুলি দুর্বল। এখানে প্রয়োজন ঠিক সেই পরিষেবা প্রবর্তন করা যা রাশিয়ায় আছে, এবং যদি মানুষ এই কাজটি করত, ঠিক আছে, এখানে এটি এগিয়ে নিতে হবে। তোমার যা আছে তার সাথে খাপ খাইয়ে নেওয়া রাশিয়ান মস্তিষ্কের পক্ষে খুবই কঠিন। আগামীকালের জন্য স্থানান্তরিত করা হয় বা দেরি হয়। তুমি কোথাও আসছো, ওয়েটার তোমার সাথে কথা বলছে যেন তুমি তার কোনো ভাই জানো। তুলনা করতে কোনো ম্যানিকিউর, চলো তুমি আসবে, তোমাকে সেখানে চা কি জানো, এখানে তুমি আসবে, আমি এমনকি যাই না, কিন্তু আমাদের মেয়েরা এখানে ভালো ম্যানিকিউর নিয়ে তাদের সুপার ফুপার। যদি আসো তুমি ভাবো আরে তারা আদৌ যন্ত্রপাতি জীবাণুমুক্ত করেছে কিনা, এবং এমন সবকিছুই মাঝারি, অর্থাৎ মানিয়ে নিতে হবে। এখন কিছু যায় আসে না, আমি অভ্যস্ত হয়েছি। কিন্তু প্রায় ইতিবাচক দিক নেতিবাচক দিক থেকে দেয়। লেশা নিজের জন্য রান্না করা বন্ধ করেনি, এখন সে নিজের কাপড় ও ধোয় না। আমি নিজের কাপড় নিজে ধোয়া বন্ধ করে দিয়েছি, কারণ নিজের কাপড় ধোয়ার পরিবর্তে তুমি শুধু নাও একটি বিশাল প্যাকেট, লন্ড্রিতে নিয়ে যাও। তারা এই প্যাকেটটি মাত্র €3। বিশাল বড় প্যাকেট 5-7 কিলোগ্রাম সবকিছু ধুয়ে দেবে, ইস্ত্রি করবে, এটি সুগন্ধি হবে, কোনো দাগ থাকবে না, কিছুই থাকবে না।
তুমি ভাবো কেন আমি এই নিয়ে চিন্তা করব? আচ্ছা, প্রথমত ওয়াশিং মেশিন নেই কোথাও অ্যাপার্টমেন্টে, যেটাই তুমি ভাড়া নাও না কেন। আচ্ছা, খুব কমই এমন হয়। দ্বিতীয়ত, কেন চিন্তা করব যদি তারা সবকিছু ইস্ত্রি করে দেয় এবং শুকিয়ে দেয়? এখন আমার সবচেয়ে প্রিয় শহর পৃথিবীতে হলো বুয়েনোস আইরেস। এখানে যত সমস্যা থাকুক না কেন, আমি আর্জেন্টিনা এবং বুয়েনোস আইরেসকে ভালোবাসি। তাহলে কোন শহর ছিল প্রিয়? কঠিন প্রশ্ন। আমি দুবাইও পছন্দ করতাম, কিন্তু আমি সব সময় বুঝতাম যে আমি সেখানে থাকতে পারবো না। অর্থাৎ আমি সব সময় বুঝতাম যে এটা আমার জন্য একটা ট্রানজিট পয়েন্ট, একটা পয়েন্ট। কিন্তু যখন আমি এখানে এলাম, আমার জন্য ছিল একদম তীব্র বৈপরীত্য, ভালো এবং খারাপ উভয় অর্থে। কারণ একদিকে দুবাই এটা মরুভূমি, এখানে দেখো কেমন বেড়া, এটা সম্পূর্ণ প্রকৃতি, এখানে বছরে 3, 6, 5 দিন কিছু না কিছু ফোটে। দুবাইতে নতুন নির্মাণ, এখানে দেখো এমন ধরনের বাড়িগুলো একটির চেয়ে আরেকটি সুন্দর। যদিও আমি আকাশচুম্বী ভবনও ভালোবাসি, কিন্তু অন্যদিকে দুবাই হলো সুপার কমফোর্ট, সুপার সার্ভিস। তুমি দুবাই মলের টয়লেটে গেলে সেখানে জীবন্ত ফুল থাকে, সেখানে ক্লিনিং লেডি টয়লেটে টাই দিয়ে, এবং মনে হয় যেন এক্সকারশনে গিয়েছিলে। হ্যাঁ, এখানে তুমি এলে তোমার কাছে কখনোই সাবান না, টিস্যু, কিছুই থাকে না। তাদের পর্ব যারা লাতিন আমেরিকা গল্পগুলোকে ভয় করেনি, স্থানান্তর করেছে এবং ভুল করেনি। তাদের আর্জেন্টিনা অ্যান্টার্কটিকার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু নয়, বরং একটি নতুন বাড়ি এবং আরামদায়ক যখন তুমি জানো কিভাবে সেখানে থাকতে হয়। আমার চ্যানেলে আর্জেন্টিনা সম্পর্কে আরেকটি পর্ব এবং লাতিন আমেরিকা সম্পর্কে একটি সিরিজ থাকবে। আমার ইউটিউব এবং ইনস্টা সাবস্ক্রাইব করো। সব জায়গায় ধুভা কারমানো।